ওয়েলকাম সাকিব। 7.5 পাওয়ার জন্য মাইলসে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ফ্রম ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আমি কৃষ্ণ কুমার শর্মা রয়েছি আপনাদের সাথে। আর আজকে শুনবো সাকিবের কাছ থেকে, যে গতকাল পরীক্ষা দিয়েছে, আজকে সে 7.5 পেয়েছে এবং দেখতে পাচ্ছেন তার রেজাল্ট কার্ড এখানে। দারুণ একটা রেজাল্ট করেছে সাকিব, এবং সাকিবের সাথে আমি পুরো 1 ঘন্টার বেশি একটা পডকাস্ট করব, যেখানে আপনাদের A to Z কোয়েশ্চেন, ফর এক্সাম্পল প্রথমে যেমন সাকিবের জার্নি, তার মোটিভেশন কি জন্য আইএলটিএস করবে, তারপরে প্রিপারেশন কিভাবে স্টার্ট করলো, চ্যালেঞ্জেস, স্টাডি রুটিন, স্পিকিং প্র্যাকটিস, রাইটিং স্ট্র্যাটেজি, লিসনিং এবং রিডিং এ সে যে নাম্বারগুলো পেয়েছে, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের একাডেমিতে যেহেতু সাকিব পড়াশোনা করেছে, আমরা কিভাবে হেল্প করেছি সেটা ওকে দেখাবো। এট দ্য সেম টাইম রেজাল্টের প্রতি ওর যে ভালোবাসা এবং রেজাল্ট পাওয়াতে ওর যে একটা এক্সপ্রেশন, সেটা আমরা শুনবো। এবং আপনাদের জন্য টিপস তো রয়েছেই সাকিবের পক্ষ থেকে। তো আশা করি আপনারা সিম্পলি আমাদের ভিডিওটি দেখবেন এবং এখানে পুরো পডকাস্টের মতো শুনবেন, এবং যারা সত্যিকার অর্থে আইএলটিএস এর 7.5 এর উপরে পেতে চান তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও। মিস করবেন না, পুরো 1 ঘন্টা আপনার লাইফের জন্য কিন্তু অনেক বড় একটা বিষয় হবে। সাকিব, ওয়েলকাম। তো কেমন আছো বলো, এবং সবাইকে মিলিয়ে তোমার সাথে যেমন একটা লম্বা একটা পডকাস্ট হতে যাচ্ছে, তারপর তার আগে তোমার এক্সপ্রেশনটা শুনতে চাচ্ছি, হাউ হ্যাপি ইউ আর। আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে, খারাপ না। আচ্ছা। 8 টার্গেট করছিলাম, বাট 7.5 কাছাকাছি গিয়ে আর কি আটকে গেছে, বাট কপালে যা ছিল তাই। কপালে যা ছিল তাই, এটা সাকিবের একটা কথা, যে কপালে যা ছিল তাই হয়েছে এবং ভালো হয়েছে সাকিব। তুমি কিন্তু ভালো করছো, তাই না, ওভারঅল? তো তোমার জার্নি এবং সবকিছু আমরা শুনবো। আপনারা যারা রয়েছেন সাকিবের জন্য দোয়া করবেন, এবং আমরা ওয়ান বাই ওয়ান সুন্দর করে পুরো সেশনটা আপনাদের রেকর্ডিং করে রেখেছি। আপনারা শুনতে থাকুন এবং কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। তো সাকিব, 7.5 পাওয়ার জন্য তোমাকে আবার আবার ধন্যবাদ। এবং স্পেশালি তুমি যে রেজাল্টটা পেয়েছো, সেখানে আমরা দেখতে পাচ্ছি 7.5, লিসেনিং এ, রিডিং এ 8, রাইটিং এ 6.5, স্পিকিং এ 7, ওভারঅল 7.5। সো উই আর ভেরি প্রাউড অফ ইউ সাকিব। আপনারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন, A to Z টিপস এন্ড ট্রিক্স সহ সাকিবের কাছ থেকে শুনুন, কিভাবে পরীক্ষা দিবেন, কি কি নিয়ে যাবেন না যাবেন, পাসপোর্টটা কিভাবে, পরীক্ষায় কিভাবে আসবে, সবকিছু বিস্তারিত আলোচনা করা আছে। তো থ্যাংক ইউ সাকিব, তোমার টাইম এন্ড এভরিথিং। আপনারা সবাই শুনতে থাকুন, মিস করবেন না ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সেশন টুডে। আমাদের কাছে রয়েছে জাস্ট 7.5 পাওয়া স্টুডেন্ট সাকিব। সাকিব, কংগ্রাচুলেশন ফর ইউর ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। তুমি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর জয়নিং ইন আওয়ার শো। তো খুবই ইয়ং একজন মানুষ সাকিব। সে কালকে পরীক্ষা দিচ্ছে, তাই না সাকিব? কালকে হ্যাঁ। পুরোটা পরীক্ষা দিচ্ছে, এবং যেহেতু এখন অনলাইনে পরীক্ষা, আমরা কুইকলি রেজাল্ট পেয়ে যাই। দেখতে পাচ্ছেন ওর রেজাল্ট, রিডিং এ 8, তারপর রাইটিং এ 6.5। রাইটিং এ কিন্তু আমি আরো বেশি আশা করেছিলাম তোমার কাছ থেকে। সামাও এইটাই তোমার জন্য একটা বামার হয়ে গেছে। স্পিকিং 7, আর ওভারঅল ব্যান্ড 7.5, আর লিসেনিং এ ছিল 7.5। পরীক্ষা দিয়েছে ও, আর পরীক্ষা দিয়েছে হচ্ছে 4/6 ডেট, আজকে পরীক্ষা দিয়েছে 3rd জুনে, 4 তারিখে রেজাল্ট পেয়ে গেছে। তো সাকিব, ইউ আর ইন C1 লেভেল, ইন ইন CEFR লেভেল। সো তুমি এখন ইউনিভার্সিটিতে বা যে কোনো জায়গায় তুমি ডিরেক্টলি অ্যাডমিশন নিয়ে নিতে পারবা, যেহেতু তোমার 6.5 এসেছে রাইটিং এ। সো নো ব্যানলেস, যদি 6.5ও হয় তুমি পেয়ে যাবা। তো আমি কৃষ্ণ কুমার শর্মা, ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে রয়েছি। আমি আপনাদের সাথে আইএলটিএস সহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকি, একাডেমিক এন্ড জেনারেল। যারা আমাকে টুকটাক চেনেন তারা হয়তো জানেন যে আমরা ওয়ান টু ওয়ান সেশন গুলো করেছি। তো সাকিবের সাথে আমার খুব বেশি দিনের কাজ করা না, অল্প কিছু ইন্টেন্সিভ একটা কোর্স আমি সাকিবকে করাইছি। বাট সাকিব, তোমার এখানে আমি জানতে চাই তোমার প্রিপারেশনটা কিভাবে তুমি শুরু করলা, এবং তুমি হ্যাপি কিনা বলো ফার্স্ট অফ অল। হ্যাঁ, কোয়াইট স্যাটিসফাইড যেটা পাইছি আমি এটা নিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যা হয়েছে যা তাই। হয়েছে, তুমি তো এইট এইট সাড়ে 8.5 পাওয়ার একটা টার্গেট ছিল, বাট তুমি তো সময় দিতে পারো নাই অত, তাই না? যার জন্য হ্যাঁ, যা হয়েছে সেটা নিয়ে খুশি আছি। যেটা হইতে পারতো ওটা তো, হ্যাঁ, ওটা হ্যাঁ, হ্যাঁ। এমনিতে চেষ্টা করছি যে যাতে ভালো করি। হুম, 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 হুম। তো বলো তুমি টোটাল কেমন সময় দিলা, এবং সব মিলিয়ে তোমার জার্নিটা কেমন ছিল 7.5 পাওয়ার পেছনে? আর সময় মোটামুটি মাসখানেক, 2 মাস এরকম সময় দিছি। হুম, হুম, তো শুরুতে অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান ছিল অনেক আগে থেকেই। তো হুম, হুম, পরে হচ্ছে ভাবলাম যে যেহেতু অস্ট্রেলিয়া যাবোই, তো রিকোয়ারমেন্টস গুলো কি কি, তখন দেখলাম যে আইএলটিএস
ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস ছিল যে আইএলটিএস একটা ব্যান্ড স্কোর লাগে। হুম তো হুম তখন থেকে হচ্ছে ওখান থেকে হচ্ছে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। হুম হুম। তো পরে ঈদে ঈদের সময় মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছিল ঈদের টাইমটাতে। আর ঈদের পরে এসে প্রিপারেশনটা হলো, আর লাস্টের দিকে এসে আপনার সাথে কয়েকটা ক্লাস হইলো হুম হুম মাঝখানে, এক মাসের মতো। আর রাইট। তারপরেই যে ততটুকু প্রিপারেশন আলহামদুলিল্লাহ যতটুকু ছিল ততটুকু নিয়ে কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিলাম। এক্সেলেন্ট। আমি সবসময় বলি যে আসলে আপনি যদি আইএলস এ আমার এখানে আসেন, আপনাকে আমি 4.5ও পাওয়াই দিতে পারবো না। আপনাকে 7.5 আমি কিভাবে পাওয়াই দিব, 8.5 কিভাবে পাওয়াই দিব? যার পাওয়া সে এমনিই পেয়ে যাবে যদি একটা ছোট গাইডলাইন পাওয়া যায়। আমরা একটা গাইডলাইন দিতে পারি, এর বেশি কিছু না। ফর এক্সাম্পল, সাকিবের মধ্যে যে ইনবিল্ট ইংলিশ রয়েছে, ওকে একটু গাইডলাইন করলে ওর রেজাল্টটা বাড়বে সিগনিফিকেন্টলি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সাকিবের যে র প্রোডাক্ট, হি হ্যাজ ইউনো হি হ্যাজ নলেজ, হি হ্যাজ ইংলিশ অ্যাবিলিটি, বাট দ্য এক্সপার্টিস, ইংলিশের যে এক্সপার্টিস বা গাইডলাইনটা দরকার, সেটা কিন্তু আপনার খুবই জরুরি। তো সাকিবের সেটা আমরা প্রোভাইড করতে পেরেছি, বাট সাকিবের জন্য আমরা যে স্কোর বাড়িয়ে দিয়েছি, এটা বলবো না। সাকিবের স্কোর সে নিজেই বাড়িয়েছে, এটা আমরা বলবো। তো সাকিব, আমি কিছু কোয়েশ্চেন করতে চাই প্রথমে। আহ, যে আইএলটিএস পড়ার তোমার মূল প্রেরণা কি ছিল, সেটা তো তুমি বাইরে যাওয়ার কথা বললে। আর প্রিপারেশনটা স্টার্টও তুমি ওইভাবে করলা যে অ্যারাউন্ড 2.5 মান্থস, রাফলি 2 মান্থসের মতো একটা প্রিপারেশন ছিল তোমার। তুমি এখন স্টাডি রুটিনটা, সবাই জানতে চায় যে স্টাডি রুটিনটা কেমন হওয়া উচিত। আইএলটিএস এর জন্য মানে হ্যাঁ 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 হ্যাঁ। আইএলটিএস প্রিপারেশন টাইমে মানে রেগুলার খুব একটা বেশি 1-2 ঘন্টার বেশি টাইম দেওয়ার বেশি দরকার, মানে এর থেকে বেশি দরকার হয় না। রেগুলার ক্লাস রুটিনের পাশাপাশি যে কোনো কাজের পাশাপাশি হচ্ছে যে জাস্ট 1-2 ঘন্টা করে প্র্যাকটিস করলে, রেগুলার খেলা করলে এনাফ। আর পরীক্ষার আগে আগে একটু 2-3 সপ্তাহ একটু ইন্টেন্সিভ, রেগুলার ইন্টেন্সিভ। 3-4টা করে মডেল সলভ করা, তখন একটু হয়তো বা। আচ্ছা, এটা কিন্তু আপনি ওর কথা শুনলে আপনার হবে না, কারণ ও হচ্ছে ডিফারেন্ট লেভেলের স্টুডেন্ট। ওর কথা হচ্ছে 1-2 ঘন্টা, কারণ ওর মধ্যে ইংলিশ আছে। ওকে আমার কোনো গ্রামার পড়াতে হয় নাই, কোনো টেন্স পড়াতে হয় নাই, কোনো কন্ডিশনাল পড়াতে হয় নাই, কোনো আপনার ভয়েস পড়াতে হয় নাই। ওকে আমি 3টা নোট দিয়ে দিচ্ছি, এনাফ। তাই না সাকিব? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সহ হ্যাঁ, আমি তোমাকে 3-4টা যে গ্রামার 4টা লাগে, সেই গ্রামার কয়টা দিয়ে দিচ্ছি। ও কিন্তু সতর্ক হয়ে গেছে যে এই গ্রামারে আমার ভুল করা যাবে না। গ্রামার কোনটা রাইটিং, রিডিং, লিসেনিং এ লাগে, সেটা সে কিন্তু বুঝে ফেলেছিল। বাট এখন আমার এখানে একজন আসছে একদম তাকে আমার টেন্স শেখাতে হচ্ছে, তাকে সেন্টেন্স মেকিং শেখাতে হচ্ছে, ভয়েস শেখাতে হচ্ছে, কন্ডিশনাল শেখাতে হচ্ছে, অ্যাপারেন্টলি অনেক সময় লেগে যাচ্ছে। দিস ইজ ডিফারেন্ট কেস। ওর জন্য ও কিন্তু আইএলটিএস ফরম্যাটটা বুঝতেই ওকে সময় লেগেছে যেটুকু, তারপর থেকে 1-2 ঘন্টা প্র্যাকটিস করলে এবং ফাইনালি গিয়ে ইন্টেন্সিভলি যেটা করেছে সেটা 7.5 পাওয়ার জন্য যথেষ্ট ছিল। ও যদি আরেকটু সময় দিতে পারতো, 8, 8.5 ওর দ্বারা অ্যাচিভ করা সম্ভব ছিল। তাই না সাকিব? এটা আমরা থার্ড হ্যাঁ, কন্ডিশনালে বলতে পারি, ইফ হি হ্যাড given more time in IELTS preparation, he would have achieved 8.5 or 8 plus in IELTS exam. তো এটা আমরা থার্ড কন্ডিশনাল, যেহেতু এটা রিগ্রেট করে লাভ নাই, তাই না? হ্যাঁ। তো সাকিব, নেক্সট কোয়েশ্চেন। মোস্টলি সবাই জিজ্ঞেস করে আমাদের এখানে যে আমরা কিভাবে প্র্যাকটিস করবো এবং সবকিছু। তো স্পিকিং প্র্যাকটিস, তোমার স্পিকিং প্র্যাকটিসের ফ্লুয়েন্সি আনার জন্য তুমি কি করেছিলে? স্পিকিং এর জন্য প্রথমে হচ্ছে যে প্রথমে যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের মানে ওই যে মডেলের জন্য যে ক্যামব্রিজের যে স্যাম্পল গুলো, মানে 10 থেকে 20 বা 1 থেকে 20 যে স্যাম্পল গুলো আছে, প্রথমে করতাম কি আমি হচ্ছে ওই ক্যামব্রিজের ইয়াগুলো নিয়ে, ওখানে যে প্যারাগুলো আছে মানে রিডিং এর জন্য যে প্যারাগ্রাফ গুলা, হুম হুম। ওগুলো হচ্ছে আমি জাস্ট আয়নার সামনে গিয়ে জাস্ট রিডিং পড়তাম। প্যারা বাহ। অনুযায়ী কমা, ফুল স্টপ, এগুলো হচ্ছে পজ দিয়ে দিয়ে নিজে নিজে জাস্ট রিডিং পড়ে যেতাম। হুম 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 এটা হচ্ছে প্রথম 1-2 সপ্তাহ করার পর তারপরে যেটা করছি সেটা হচ্ছে যে আয়নার সামনে দাঁড়ায় জাস্ট যে কোনো র্যান্ডম একটা টপিক, সাপোজ ইনস্টাগ্রাম চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, বা হঠাৎ করে মাথায় আসলো কোনো একটা টপিক, হুম হুম ওই হুম। টপিকটা নিয়ে জাস্ট 5 মিনিট, 5 মিনিট না, মানে কোনো টাইম লিমিট না, জাস্ট নিজে যতক্ষণ যেটা ভালো লাগে সেটাই জাস্ট আয়নার সামনে বলছি। এরকম আচ্ছা। প্রথমে 2-3 দিন গেছে। তো তারপরে হচ্ছে টাইম লিমিট ধরে আসলে কোনো মানে একটা টপিক বের করছি, একটা টপিক বা যে কোনো টপিক ভালো লাগছে, ওই টপিকটা নিয়ে 3-4টা কোশ্চিন সেট করছি, তারপরে ওই কোশ্চিনটা সেট করে তারপরে কোশ্চিন ধরে কথা বলা শুরু করছি। তারপরে ধীরে ওয়াও। ধীরে হচ্ছে জিনিসটাকে হচ্ছে টাইমের মধ্যে না জাস্ট আয়নার সামনে ভাল লাগবে। প্রথমে হচ্ছে 1 মাসের মতো আয়নার সামনে, তারপরে নর্মালি জাস্ট বসে আছি, বসে থেকে কখনো কখনো ইয়া না করে হচ্ছে মাথার মধ্যে চিন্তা করতাম যে আছে কোনো টপিক দেখছি ফোনে, ওটা মাথার মধ্যে চিন্তা করতে হুম হুম থাকতাম। হুম হুম। ওটা করতে অ্যামেজিং। করতে আর মানে তোমার কথা শুনে তো আমি নিজে ইন্সপায়ার হয়ে গেলাম যে এই কথাগুলো আমরা সবাইকে বলি যে আপনারা এটা করেন, আয়নার সামনে দাঁড়ায় কথা বলেন, বাট
মানুষ কিন্তু এটা করে না, হ্যাঁ, সবাই মুখে বলে যে আমার এটা করতে হবে, বাট পিপল হু গট সাকসেস ইন দেয়ার লাইফ দে অ্যাকচুয়ালি ডু। ইউ আর দ্য পার্সন অ্যাকচুয়ালি ডিড না, ইট। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমি হচ্ছে যে ক্যাট কলেজে থাকার সময় তো আমার হুম হুম কয়েকজন বন্ধু জানতো যে হুম আমি আইএলটিএস দিচ্ছি, সবাই জানতো না কারণ সবার হুম টাইম হয় না, কয়েকজন হুম যারা জানতো ওরা মাঝে মাঝে এসে আমাকে ঘুতাইতো, যে জিজ্ঞেস করতো, যে হুম। টোকা দিত, যে একটু বল, কিছু একটা বল শুনি। কিছু একটা তো বল ইংলিশে। হ্যাঁ, কিছু একটা বল ইংলিশে। তো হ্যাঁ হ্যাঁ তখন কিছু কম বললে ওরা বলতো যে না, আরো কিছুক্ষণ বল। তো ওখান থেকে হ্যাঁ আর হ্যাঁ। কি মানে ওরা আর কি আমার মানে ফ্লুয়েন্সিটা বাড়াইছে, ওরা বলছে। বাহ, তাহলে অ্যাকচুয়ালি ইউ গট সামওয়ান গ্রেট অ্যারাউন্ড ইউ। এটা খুব ভালো ছিল হ্যাঁ, যে ভালো বন্ধু, তাই না? অতি সন্ন্যাসীতে হ্যাঁ, গাজন নষ্ট এমন একটা হয়, আবার যেমন ভালো সন্ন্যাসীতে ভালো সঙ্গও হয়। তোমার এই ভালো যে সঙ্গ ভ্যাকেশন ছিল, আসার ভ্যাকেশন আসার আগে আগে তো পড়াশোনা তেমন হয় না তখন। ওরা প্রেপ টাইমে তোমাকে আমরা হেল্প বসে করেছে। আছি, গল্প করতেছি, কোনো কাজ নেই, হঠাৎ করে একজন ওই যে আসার আগের দিন বলে উঠছে যে "এই তুই না ভ্যাকেশনে গিয়ে আইএলটিএস দিবি, তো কিছু একটা বল"। হুম হুম হুম, এক্সেলেন্ট। র্যান্ডম একটা টপিক ধরাই দিছে, তো ওইটাই নেই এরকম হঠাৎ মঠাৎ দিত ওরা। আমি বলবো সবাইকে, ওর যে স্ট্র্যাটেজিটা, আপনারা যারা পিটি এক্সাম দেন, পিটি এক্সামে কিন্তু রিড অ্যালাউডের নাম্বারই আছে। আপনি আলাদা করে একটা, প্রথমেই রিড অ্যালাউড শুরু হয়ে যায়, ওখানে আপনি ভালো নাম্বার পান। আইএলটিএস সেটা নাই, অনেকে এটা করেন না। তো আমি বলবো যে রিড অ্যালাউড করেন। রিডিং যে প্রশ্নগুলো রয়েছে, রিডিংটা প্যারাগ্রাফস পড়ে পড়ে ওর কিন্তু রিডিং অ্যাবিলিটি বেড়ে গেছে, এবং ওর ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনার পাংচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাংচুয়েশনের রেসপেক্ট করতে হবে, ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন, ঠিক আছে? এগুলোতে যদি ভালো এমফাসাইজ করা যায়, ইন্টোনেশন, রিদম, টোন, এগুলো কিন্তু অটো ঠিক হবে। ইউ হ্যাভ টু স্পিক লাউডলি ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড স্কোর ইন আইএলটিএস স্পিকিং, রাইট সাকিব? হুম। ওকে, এখন সাকিব, তুমি তো স্পিকিং করলা, ফ্লুয়েন্সি আনলা, তুমি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছো, এটা আপনারা করেন। ইভেন ফাইনালি আমি তোমার যে মক টেস্টটা নিলাম লাস্টে এক্সামের আগের দিন, তাই না? এখানে তুমি হুম। খুবই স্পিডে কথা বলছিলা। আমি তোমাকে একটু বললাম যে হয়তো একটু থেমে, একটু হোল্ড ইওর হর্স। হোল্ড ইওর হর্স মানে ইডিয়ম, যেটাতে একটু থামো এবং চিন্তা ভাবনা করে বলো। এটা বরাবর, কি হ্যাঁ। তোমার একটু কাজে লেগেছিল কিনা বলো? হ্যাঁ, মানে যখন আমি তো প্রথমে র্যাপিডলি জাস্ট কথা বলেই যাচ্ছিলাম, মানে একটা পর একটা আমার হুম। স্টোরেজ থেকে কিছু বের করতেছে বলেই যাচ্ছে, এরকম জিনিসটা ছিল। হ্যাঁ হ্যাঁ। তো ফাইনাল ডেতে গিয়ে যেটা হলো যে যখন একটু আস্তে কথা বলা শুরু করলাম, মানে প্রথমে মনে হচ্ছিল যে ভুলে যাব, পরে দেখলাম যে না, মানে আরেকটু আস্তে কথা বললে মানে আইডিয়া বলাটা ইজি জেনারেশন। হচ্ছে, প্রেসার প্রেসার কম হচ্ছে, মুখের মধ্যে প্রেসার কম পড়তেছে, আর একটু মানে হুম ফ্রিলি হুম বলা হুম, যাচ্ছে, মানে চাপ কম, হালকা। রাইট রাইট। আমি এটা সবসময় সবাইকে বলি যে হোল্ড ইয়ার হর্স। ইংলিশে সবাই মনে করে যে স্পিডে কথা বলতে হবে। স্পিডে কথা বললে আপনি তো এমনিতে অ্যাক্সিডেন্ট করবেন। থিঙ্ক লাইক ইউর সেলফ, মানে আমি কম্পেয়ার উইথ ইয়ার সেলফ এ কার, ব্র্যান্ড নিউ কার। যদি আপনি যত দ্রুত হুম। চালাবেন, ইউ প্রবাবলি লুজ ইয়ার কন্ট্রোল। তাইলে আপনি যদি, ইফ ইউ রাইড ইট উইদিন ইউর কন্ট্রোল, স্পিকিং ইজ সিমিলার। আপনি যখন কথা ডেলিভার করতে থাকবেন, আপনার কথা যদি একটু স্লো হয়, তাহলে দেখবেন যে আপনি আইডিয়া জেনারেট করে কথাগুলো ঠিকঠাক মতো আনতে পারছেন। রাইট সাকিব? হ্যাঁ। এটার জন্য আইডিয়া জেনারেশনটাও কিন্তু আসে, এবং ব্রেন কিন্তু আপনার খুব দ্রুত এটার সাথে কোপ আপ করতে পারে। আপনার আইডিয়াটা আসলে আস্তে আস্তে বলেন, যেটা সাকিবের ক্ষেত্রে হয়েছে, ও আগে খুব স্পিডে বলতো। ইয়ং ছেলে মেয়ে ওরা কিন্তু ইংলিশে খুব ভালো, কিন্তু ওদের, এবং পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে কোহারেন্স এন্ড কোহেশন, এটাতে ফার্স্টলি, সেকেন্ডলি, হাউবার, মোর এভার, দেয়ারফোর, হ্যাঁ, ইন কনক্লুশন, ফাইনালি, আই উড লাইক টু সে, এই যে এক্সপ্রেশন ইডিয়মস এর ব্যবহারটা কিন্তু ও করেছে। ইডিয়মস ব্যবহার না করলে 6.5-এর উপরে পারা যায় না, তাই না সাকিব? আমি তোমাকে বলেছিলাম যে হুম। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, তারপরে ইটস অল দ্য রেজ, হ্যাঁ, তারপরে আমরা যে বেশ কিছু ইডিয়মস ব্যবহার করেছি। সো এই বিষয়গুলো তুমি ভালো, ইডিয়মস এর ব্যবহারটাও করেছো, তাই না? এক্সপ্রেশনস গুলো ব্যবহার করেছো, ফ্রেজেস গুলো আমি তোমাকে যেটা দিয়েছিলাম, স্পেশালি আমি তোমাকে একটা ফাইনাল টিপস দিয়েছিলাম, যেটা 60 পেজেস, তাই না? 55 তো 55 ফিফটি, পেজে। 59 পেজেস টোটাল। ওটা তুমি পড়ে গিয়েছিলে, এটাতে তোমার একটা ওভারঅল হেল্প হয়েছিল, তাই না? হ্যাঁ, লাস্ট মিনিট আর কি হ্যাঁ হ্যাঁ, সবগুলোতে লাস্ট মিনিটের জন্য। সবগুলো। এবং তুমি এটা, আসলে আমি সেটাই বলছি যে আমি আসলে রেজাল্ট বাড়াই দিতে পারবো না, বাট আপনার রেজাল্ট বাড়ানোর দায়িত্ব আপনার। সাকিব যেহেতু রেজাল্ট বাড়িয়েছে কিন্তু ওর নিজের স্কিলে। তো থ্যাংক ইউ সাকিব। তারপরে আমি তোমাকে একটু রাইটিং নিয়ে কথা বলতে বলবো। রাইটিং এ তোমার যেহেতু 6.5 এসেছে, তো এখান থেকে তুমি আমাকে বলো তুমি কি করেছিলে, এবং আমি এটা শুনে তোমাকে ফিডব্যাকটা দিচ্ছি। সাকিবের কথাটা শোনা যাচ্ছে না।
ওর আমি রাইটিং কয়েকটা টেস্ট করেছিলাম, দেখেছিলাম, সে অলমোস্ট দেখা যাচ্ছিল 7.5 এর মতোই পেত। ঠিক আছে, ও যেটা আমাকে পাঠিয়েছিল সামহাউ ওর এক্সামে হয়তো এক্সাম ডেটে ও ঠিকঠাক মতো ই করতে পারে নাই, সো ওর আপ আপ টু দ্য এক্সপেকটেশন ওর রেজাল্ট আসে নাই, 6.5 পেয়েছে। তো সাকিব, শুনতে পাচ্ছ? তোমার ওখানে নেটওয়ার্ক ইস্যু হয়তো। আমরা সাকিবকে জয়েন করাচ্ছি। ওয়েলকাম ব্যাক সাকিব। So, তোমার সাথে যে কোশ্চেন গুলো ছিল সেটা হচ্ছে তার মধ্যে রাইটিং। রাইটিং তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো এবং রাইটিং এ তুমি 6.5 পেলে, বাট তোমার রাইটিং কিন্তু আমি দেখেছি পার্ট 1, পার্ট 2 তে এসে এবং এগুলোতে আমি ভালোই দেখেছি যে প্রায় আমি তোমাকে 7.5 করে দিতাম, তাই না, সব সময়? তো এখন এইটা 6.5 আসার পেছনে কারণ কি, তুমি কি মনে করো? মনে করি যে আমি মানে ওই টাইমে হয়তো হালকা একটু প্যানিক করতেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো প্যানিক করতেছিলাম, যদিও মনে হয়নি ওভাবে, বাট হইতে পারে যে যেহেতু একটা নতুন এনভায়রনমেন্টে পরীক্ষা দিচ্ছিলাম, হয়তো আনউইন্ডিংলি একটু মিস্টেক করে ফেলছি হয়তো কোনো ভাবে। আর যদিও আমি মানে চেক করছি ভালো করে হুম যে হুম কোনো হুম। স্পেলিং মিস্টেক ছিল কিনা বা কোনো আমি অন্য কিছু মিস্টেক করছি কিনা, তো আমার তেমন চোখে পড়ে নাই। এখন তাও খারাপ হইতে পারে যে আমি গ্রামারে আমার কাছে মিস্টেক মনে হয় করেছো? না, আমার গ্রামার আর পাঞ্চুয়েশন তো আমার কখনো মিস্টেক যায় না। গ্রামার আর পাঞ্চুয়েশনে আচ্ছা, কখনো আমার মিস্টেক হয়তো যায় না। টাস্ক অ্যাচিভমেন্ট অথবা কোহারেন্স হ্যাঁ, আমার কোহেশন কাছে মনে হয়েছে অথবা যে হুম, আমি অনেকগুলো এক্সাম্পল ইউজ করছিলাম, 2টা থেকে 3টার মতো, তো আমার কাছে মনে হচ্ছে এক্সাম গুলা মনে হয় হয়তো কিছুটা ইরিলেভেন্ট হয়ে গেছে না চাওয়া সত্ত্বেও। ইররিলেভেন্ট হতে পারে, আউট হ্যাঁ, অফ টপিক হয়ে গেছে, নাহলে তাই না? হয়তো বা আমি একটু বেশি ইয়ে করে ফেলছি, হইতে পারে। হ্যাঁ, আমাদের যেটা স্ট্যান্ডার্ড নিয়ম সেটা হচ্ছে স্পিকিং এ ভালো করতে হলে ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য 4 ক্রাইটেরিয়ান, যেখানে ক্রাইটেরিয়ান গুলোর মধ্যে প্রথমে টাচ অ্যাচিভমেন্ট অথবা কোহেরেন্স কোহেশন গ্রামাটিক্যাল বিষয়টা থাকে, আর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এই সবগুলো বিষয়ে সুন্দর করে বলতে হয়। লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে তোমার অবশ্যই কোহেরেন্স কোহেশনের মধ্যে কিন্তু তোমার প্যারাগ্রাফিং গুলো, প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয়, তাই না? যেমন ফার্স্টলি, হুম। সেকেন্ডলি, অন দি ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, হাউ এভার, মোর এভার, ইন কনক্লুশন, এগুলো দিচ্ছ তো, তাই না? সিম্পল হ্যাঁ, বাট ভেরি পাওয়ারফুল, বিকজ এখন হ্যাঁ। কম্পিউটার কিন্তু তোমার এইগুলোই ধরবে, যে কতটুকু তুমি এটা দিচ্ছ, এটা। আচ্ছা, এরপরে তোমার যে কোয়েশ্চেনটা, আমি এখন লিসেনিং, লিসেনিং এ তুমি কিভাবে কি করলা? লিসেনিং এ তোমার বেশ ভালো আসছে 7.5, সেটা তুমি কিভাবে করলা? লিসেনিং হচ্ছে, তো আমি তো আহ আচ্ছা, তার আগে এটা একটা আসলে আমি প্রশ্ন বলবো উত্তর যে দাও। এখন তুমি প্রথমে পরীক্ষা দিলা, প্রথমে লিসেনিং আসলো, তাই না? হ্যাঁ, লিসেনিং আসছিল প্রথম। তারপরে রিডিং, তারপরে হ্যাঁ, লিসেনিং এর পর রিডিং, তারপরে রাইটিং। রাইটিং, তারপরে তুমি ফাইনালি তোমার 9টা থেকে পরীক্ষা হলো, তারপরে তুমি পরীক্ষা 2টার সময় দিলা হচ্ছে স্পিকিং। স্পিকিং এর আগে হ্যাঁ, তুমি 2টার আমাকে সময় ফোন স্পিকিং। করেছিলা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। তাহলে এইভাবে পরীক্ষা হয়, মনে রাখবে, লিসেনিং, রিডিং, তারপর স্পিকিং, তারপর রাইটিং, দেন আলাদাভাবে সেপারেটলি স্পিকিং। স্পিকিং আগে হতে পারে, পরে হতে পারে। আগেকার দিনে দেখা যায় 2 দিন, 1 দিন আগে হতো। ঠিক আছে, আমরা যখন 2010-এর দিকে দিয়েছিলাম তখন 9-এর দিকে, ঠিক আছে, অনেক আগে। এখন এরকম হয় না। তো এখন তোমার লিসেনিং এর জন্য হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার লিসেনিং এ খুব একটা শুনতে প্রবলেম হইতো না। And জানি না কেন বিষয়টা হয়তো বা এমন হতে পারে যে আমি অনেক আগে থেকে হচ্ছে যে মানে এখন তো হচ্ছে যে এনিমি চলে, এনিমি এনিমি এগুলা দেখতাম আমি, খুব হুম প্রচুর হুম এগুলা দেখতাম। প্লাস হচ্ছে মুভি মুভি অনেক দেখা হয়েছে আমার বিগত 1-2 বছরে ক্যাট কলেজে যখন ঢোকার পর থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে মুভি শো থাকে। তো হুম মুভি হুম অনেক বেশি দেখা হয়েছে, তো কন্টিনিউয়াসলি ইংলিশ শোনা, তারপরে কলেজে মাঝে মাঝে কোনো কাউন্সিলিং হইলে বা কোনো সেশনে যখন আর্মি থেকে বা অন্য হেডকোয়ার্টার থেকে বা কেউ আসতো, তো ওরা তো হুম মেইনলি হুম ইংলিশেই সেশন গুলো কন্ডাক্ট করতো। তো জিনিসটার সাথে হুম হুম রেগুলারলি হইতে হইতে হ্যাবিচুয়েটেড কিছুটা হয়ে গেছিলাম আমি। তো হুম হুম ইংলিশ ওই জন্য আমার খুব একটা প্রবলেম হয় না। আর আইএলটিএস এর জাস্ট ক্যাটাগরি মানে আইএলটিএস এ মানে কি কোন ক্রাইটেরিয়া গুলো ফলো করে কিরকম কিরকম কনভারসেশন গুলো আসে, এটা প্রথমে ধরতে একটু কষ্ট হয়েছিল। হুম পরে হওয়ার হুম পর একটু ভালো করছি। আর এক্সাম ডেতে মনে হয়ে গেছে যে 1-2টা মনে হয় সিলি সিলি মিস্টেক করছি, আমি 1-2টা সিলি মিস্টেক করছি, নাহলে একটু একটু ভালো আসতো। ওকে ওকে। লিসেনিং এ তোমার মোটামুটি 7.5 পাওয়া মানে অলমোস্ট দেখা যাচ্ছে 35টার উপরে, তাই না? হয়তো 4-5টা হ্যাঁ, এরকম হয়েছে, এই আর কি। তো লিসেনিং এ আমি যেটা বলবো, কনসেন্ট্রেশন, প্যারাফ্রেজিং, হ্যাঁ, কনসেন্ট্রেশন, প্যারাফ্রেজিং, তাই না? এবং শুনতে হবে ভালো করে, এবং মোস্ট অফ দ্য টাইম ওরা এক্সাক্ট ওয়ার্ড গুলোই বলে, আর 1-2টা ক্ষেত্রে একটু প্যারাফ্রেজ করে বলে, ওগুলো একটু প্যারাফ্রেজ ধরা করে, যায়। হ্যাঁ, ধরা যায়।
আসল কথা আপনাকে ওই যে ও যে প্রচুর মুভি দেখেছে, ইংলিশের সাথে অ্যাডাপশন ছিল। কারণ আপনার আমার এখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আসছে যারা কখনো ইংলিশ গানও শোনে নাই, একটা মুভিও দেখে নাই। তাদের জন্য প্রথম থেকে ইংলিশটা বুঝতে পারাটা অনেক কঠিন। যেমন ইংলিশে দেখা যায় কন্ট্রাকশন, অ্যাসিমিলেশন, তারপরে ওরা কিভাবে একটা একটা রিদমে কথা বলে, একটা ওয়ার্ডকে ওরা সাইলেন্ট করে ফেলে। এই বিষয়গুলো কিন্তু আমরা নেটিভদের ইংলিশ আমাদের ইংলিশ কমপ্লিটলি ডিফারেন্ট। So we have to adapt with the native English if you want to achieve a good marks in listening, তাই না সাকিব? হুম। Okay, let's talk about the biggest elephant in the room, reading. তুমি রিডিং এ 8 পেয়েছো, so tell us about something about রিডিং। এই বললা রিডিং এ আমার মনে হয় দুই একটা মিস হতে পারে, so probably that was the thing। 38-39টা হয় অবশ্যই তোমার হবে, না হলে তুমি 8 পেতে না। তো বলো 37টা হয়তো। হুম। রিডিং হচ্ছে যে রিডিং হচ্ছে প্রথমে মানে প্রথমে রিডিং অতটা ভালো ছিল না আমার। রিডিং এ হুম প্রথমে হুম 7, 6.5 এরকম আসতো। তো হুম রিডিং হুম এর হচ্ছে প্যাসেজ গুলো আর কি, মানে আইএলটিএস এ কিরকম প্যাসেজ আসে এটা আর কি বোঝার জন্য হচ্ছে আমি যেটা বলছিলাম, যেটা যে স্পিকিং এর সময় হচ্ছে আমি বাইরে থেকে কিছু না পড়ে ওই ক্যামব্রিজের ইয়াগুলো পড়তাম, প্যারাগ্রাফ গুলো পড়তাম ইচ্ছা করে, যে যাতে হুম হুম। মানে পড়াও হয়, প্লাস হচ্ছে যে ওদের কি কোন ধরনের মানে ইনফরমেটিভ বা কোন প্যাটার্ন ধরনের গুলো আসে। প্যারাগ্রাফ গুলো দিলে যাতে ক্যাচ করতে, প্যাটার্ন গুলো যাতে আমি হুম ক্যাচ হুম করতে পারি। তো হুম ওটা একটা জিনিস করছি। আর পরে হচ্ছে আমি হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম দিকে যেটা করতাম যে রিডিং এ হচ্ছে যে আমি মানে হাবিজাবি করে খুঁজতাম, মানে আগেরটা পরে হুম খুঁজতাম, হুম পরেরটা আগে খুঁজতাম, মানে প্যানিক করতাম হুম হুম প্রথমে। তো পরে যে হুম আপনার সাথে যে লাস্টের দিকে একটা ক্লাস, লাস্টের দিকে কয়েকটা ক্লাস করলাম, যেখানে আপনাকে বললাম যে আমার ইয়া কম আসে, তখন যে আপনি বললেন যে আসলে ওগুলো সিকোয়েন্সিয়ালি আসে। তো এটা কখনো মাথায় খেলে নেই যে আসলে সিকোয়েন্সিয়ালি আসে যে ইয়াগুলা। তো ওই রাইট জিনিসটা রাইট। অনেক কাজে দিছে। ওটার পর দেখলাম হুম। যে অনেকগুলা বেশি কারেক্ট হওয়া শুরু করছে, মানে যখন সিকোয়েন্সিয়ালি তখন টাইম লসও কম হয়, প্যানিকও কম করি দেখার হ্যাঁ কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে আমি তোমাকে বলেছিলাম যে যখন তুমি প্যারাগ্রাফ ম্যাচিং পাবা তখন কিন্তু সিরিয়ালি হ্যাঁ, ওটা হচ্ছে হয়ে যাবে। পর, মানে হ্যাঁ, প্যারাগ্রাফের যখন হেডিং ম্যাচিং বা প্যারাগ্রাফের কন্টেন্ট ম্যাচিং ওটা লাস্টে রেখে বাকিগুলো ওটা লাস্টে করতে সিকোয়েন্সিয়ালি হবে। থাকে। তো হ্যাঁ, হ্যাঁ, রাইট, বাকিগুলো আর ওটাকে কি সিকোয়েন্সিয়ালি ইনফরমেশন। থাকে। তো আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে যদি আপনি আইএলটিএস প্রথমে করেন, আপনাকে বুঝতে হবে লিসনিং এবং রিডিং এ সিরিয়ালি কোনটা আসে। ট্রু ফলস যেমন সিরিয়ালি আসে, যেমন গ্যাপস ফিলিং গুলো দুইটা একটা প্যারাগ্রাফ থেকেই চলে আসে। তো এই বিষয়গুলো না জানলে আইএলটিএস দেখা যায় টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না, তাই না সাকিব? যেটা ইনিশিয়ালি তোমার স্ট্রাগল করতে হইতো। তো হ্যাঁ, ওভারঅল। পরে ওই সিকোয়েন্সিয়ালি ফলো করাতে হয়েছে কি, যে দেখা যাচ্ছে যে পার কোশ্চিনের জন্য আমি 1 মিনিট করে টাইম যাচ্ছে, প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ কোশ্চিনের জন্য হ্যাঁ। আমার 1 মিনিট এভারেজে টাইম যেত। লাস্টে এসে আমার কাছে মানে 40টা শেষ করার পর আমার কাছে 17 থেকে 18 মিনিট, যেমন এক্সাম ডে তো আমার জন্য হচ্ছে আহ, আহ, 18 মিনিটের বেশি ছিল মনে হয়, আমার যতদূর মনে পড়ে। হুম। তো আমি পরে আরো ভালো করে চেক দিছি যে আসলে আমার কোন জিনিসগুলো ভুল হইতে পারে, কোন জিনিসগুলো সমস্যা মনে হচ্ছে। এটা দেখার তোমার পরে 40টা যেগুলাতে মনে প্রশ্ন হচ্ছে যে করতে যেগুলা কত ক্লাসে? 40টা কোশ্চিন করতে আমার কাছে 40 মিনিটের একটু বেশি লাগছে, বেশি লাগেনি। 20 মিনিটের মতো বাকি ছিল তোমার কাছে? হ্যাঁ, তো ওটা দেখা, ওই জন্য আমি শিওর ছিলাম যে যে আমার এই কয়টা গেলে এই কয়টাই ভুল যাবে, এর বেশি ভুল যাবে না, কারণ আমি দেখার পরে মানে যেগুলো একেবারে ক্যাচ করতে পারতেছি না বা বেশি ট্রিকি মনে হচ্ছিল যে না, এগুলো হালকা একটু ট্রিকি করে হুম দিছে, এটা একটু বুঝতেছি না কি হবে, হুম। ওই আচ্ছা কনফিউশন গুলো ধরে আমি বলছিলাম যে হাইয়েস্ট এতগুলো ভুল যেতে পারে, তো ওই জন্য রিডিংটা আর কি একটু ভালো আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে দেখেন ওর রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ইমেন্স। ও খুবই ভালো বুঝতে পারে। রিডিং সামথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, লিসনিং সামথিং ইউ হ্যাভ টু লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, রিডিং ইজ সামথিং you have to read in front of the passage, in front of your passage, then actually you have to match whether the information match, where the information is. These sort of things actually is very important, যেটা ওর রিডিং কম্প্রিহেনশনটা খুব ভালো। So if you can comprehend the overall reading, it could be a piece of cake, like Sakib, who got 8 in reading. All right, so let's talk about the speaking. I thought like speaking এ তুমি আরো একটু বেটার করতা, but you got 7. আমি I hope তুমি 7.5 পেতা। Anyway, it's happened what happened, it's happened for good. So 7 কিভাবে পেলা, এবং স্পিকিং এর জার্নিটা তুমি একটু বলো, এবং স্পিকিং এর প্রশ্নগুলো একটু বলো। স্পিকিং এ হচ্ছে আমার এক্সামিনার ছিল হচ্ছে পিটার অ্যালেক্স বা পিটার অ্যালেক, এই নামে কিছু কেউ একজন ছিল। উনি হুম হচ্ছে হুম ফরেনার ছিল, মানে হুম লাইক আমার হুম কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা সামথিং লাইক দ্যাট, ওই ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে বিলং করে উনি। হুম হুম। তো অ্যাকসেন্ট বুঝতে আমার তেমন একটা প্রবলেম হয় নাই ওনার, আমার কাছে মনে হয়েছে যে ওনার মানে ওনার কথাবার্তা আমি খুব ইজিলি ক্যাচ করতে পারতেছিলাম। তো শুরুতে হচ্ছে উনি আমার, ইউরোপিয়ানের মতো মনে হয়েছে, নট নেটিভ? হ্যাঁ কিছুটা, আচ্ছা আচ্ছা। না আমাদের এখানে না, ইউরোপিয়ান, আমার কাছে মনে হচ্ছে যে ওই পাশের কেউ হবে। একটু স্লোলি আস্তে আস্তে কথা বলে, তাই না?
হ্যাঁ, একটু স্লোলি আস্তে আস্তে কথা বলে, কথা বলার সময় দেখি যে মুখটাও যে মানে, মানে কিছু মুভি থাকে না যে হুম ইয়েস, হুম। মানে চড়া হয়ে যায় ওদের মুখ, আচ্ছা আচ্ছা, খুব কিছু হ্যাঁ টান দেয়। হ্যাঁ তো হ্যাঁ দেখছি হ্যাঁ যে হ্যাঁ। ওনার কিছু এরকম অ্যাকসেন্ট অনেক ওই তাহলে টাইপের ছিল। ব্রিটিশও হতে পারে, ব্রিটিশরা কিন্তু অনেকে যদি কাছে স্লোলি কথা বলে। যখন আমি হ্যাঁ, হইতে বাইরে পারে। ব্রিটিশদের দেখেছি ওরা স্লোই কথা বলে, স্পেশালি যখন তারা কথা বলে নন নেটিভ কোনো পার্সনের লাইক আস, তখন ঠিক আছে। ওকে, তারপর? তো শুরুতে যখন হচ্ছে যে আমাকে ওই যে ল্যাপটপের সামনে বসাই দিল, তখন হচ্ছে আমার পাশে একজন ছিল, হচ্ছে আমার ইয়া দেখানোর আগ পর্যন্ত, কি বলে, পাসপোর্টটা উনি দেখতে চায় যে শো ইওর হুম পাসপোর্ট সামথিং লাইক হুম বলে, তখন হচ্ছে ওটা ক্যামেরার সামনে শো করতে হয়, ওই পর্যন্ত হচ্ছে পাশে একজন থাকে, মানে ওই এক্সাম সেন্টারে একজন থাকে। তো ওটা আচ্ছা, দেখানোর পর উনি চলে আমরা গেল, সবাইকে তারপর একটু হচ্ছে আমার। ক্লিয়ার করে দেই। জাস্ট জাস্ট সেকেন্ড সাকিব, যে প্রথমে তুমি যখন তুমি স্পিকিং এ যাবা, রাইটিং থেকে শুরু করো, একদম লিসনিং থেকে, প্রথম থেকে, যখন তুমি একটা, তুমি জেনারেল একটা সুন্দর ড্রেস পরে চলে যাবে, এখানে ড্রেস কোড নেই তাই না? এখানে তোমার ড্রেস কোড নেই। হ্যাঁ, তুমি একটা সুন্দর ড্রেস পরে, কমফোর্টেবল ড্রেস পরে যাবে, এবং পাসপোর্টটাই শুধু তোমার নিয়ে যেতে হবে, তাছাড়া কিছু না, তাই না? পাসপোর্ট আর হচ্ছে সম্ভবত ওই কপি থাকা লাগে, একটা প্রিন্টেড কপি। প্রিন্টেড কপি, ওই যে যেটা তুমি এটা করেছো তাই না, রেজিস্ট্রেশনটা। হ্যাঁ, হ্যাঁ, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আর হচ্ছে এবং আপনার ওই পাসপোর্টেরই হচ্ছে একটা প্রিন্টেড কপি থাকে, যেটা হচ্ছে ওই রাইটিং যখন দিবেন, রাইটিং লিসেনিং আর রিডিং যখন দিবেন তখন ওটা জমা নেয়। আর মেইন পাসপোর্টটা আপনার কাছে থাকে, মেইন পাসপোর্টটা হচ্ছে স্পিকিং এর সময় শো করতে হয়। তাহলে এক এক পেজ ফটোকপি নিয়ে যেতে হবে পাসপোর্টে, তাই না? হ্যাঁ, একটা ফটো করতে তো দিতে, হ্যাঁ। আর হচ্ছে, তুমি যখন পরীক্ষা দিচ্ছিলা, তোমাকে বিলঙ্গিংস যেগুলো ওগুলো তুমি একটা লকারে রেখে দিতে পারছিলা, তাই না? হ্যাঁ, ওটা আইদার ব্যাগ ক্যারি করলে ব্যাগের মধ্যে রাখতে বলছে, নাহলে ওরা হচ্ছে জমা নিয়ে রাখতেছিল একটা জায়গায়। হুম হুম হুম। আচ্ছা, তারপর যখন স্পিকিং শুরু করলা, তুমি স্পিকিং এ তোমার প্রসিডিউরটা বলো। স্পিকিং এ প্রথমে ওরা আমাকে একটা রুমে নিয়ে গিয়ে বসাইলো, ওখানে ল্যাপটপে হচ্ছে অটোমেটিক হচ্ছে ওই ওদের মানে এক্সাম সেন্টারে যে ছিল, ওদের একজন রিপ্রেজেন্টেটিভ এসে হচ্ছে সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেল। তো উনি হচ্ছে প্রথমে এক্সামিনার জয়েন হওয়ার পর এক্সামিনারের কাছে আমার ডিটেল গুলো রিড আউট করলো। হুম হুম ডিটেল গুলো রিড আউট করার পর উনি হচ্ছে, আমি হেডফোন কানে দেওয়ার পর আমি শুনতে পাচ্ছি কিনা এটা চেক করে আমার ওই পাসপোর্ট আইডি শো করা পর্যন্ত উনি হচ্ছে পাশে দাঁড়ায় ছিল। হুম তারপরে যখন শুরু হলো তখন উনি চলে গেল। আর কোনো কিছু হেল্প লাগলে হচ্ছে, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হইতো, তো ওখানে হচ্ছে পাশে একটা বেল ছিল, হুম বেলে হুম। চাপ দিলে ওদের ওখান থেকে লোক আসতো যে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে কিনা। তো এটা আচ্ছা। ছিল। তো ওরকম কিছু হয় নাই। এক্সামিনার প্রথমে আমাকে মানে ওই ন্যাশনাল আইডি কার্ড দেখার পর হচ্ছে আমাকে তারপরে জিজ্ঞেস করলো যে আমি কি স্টুডেন্ট নাকি ওয়ার্কার। তো বললাম যে আমি স্টুডেন্ট। তো কোথায় পড়ি সেটাও বললাম, কোথায় পড়ি, কোন ক্লাস গ্রেডে। তখন উনি জিজ্ঞেস করলো যে আমি আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। হুম হুম ওটা বলার পর উনি বললো যে আমি আমার সাবজেক্টের কোন পার্ট গুলো আমার ইন্টারেস্টিং লাগে, হুম হুম ওই ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আমি বললাম যে এগুলো নিয়ে আমি ফিউচারে কাজ করার ইচ্ছা আছে কিনা। হুম হুম তো ওটা বলার সময় হচ্ছে যে ফিউচার ইন্টারেস্টিং কিছু করার মানে ফিউচারে এটা নিয়ে কিছু করার ইচ্ছা আছে, তখন আমি সেটা মানে আমার ইন্সপিরেশন হিসেবে একটা মুভি রেফারেন্স দিছিলাম। তো ওখান থেকে উনি মুভিতে চলে গেছিল তারপরে। হুম তো হুম হুম মুভিতে যাওয়ার পর ওখানে যখন আমি মেনশন করলাম যে আমার সায়েন্স ফিকশন মুভি ভালো লাগে, তখন উনি ওখান থেকে আবার সায়েন্স ফিকশনে মানে ওই টাইপের ওখানে কনভার্ট করছে, হুম 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 যে এই টাইপের মুভিগুলো নিয়ে আমার রেফারেন্স কেমন, বা এটা আরো কিছু মুভি সম্পর্কে আমাকে বলতে বলছিল। তো ওগুলা হুম বললাম, এটা গেল পার্ট 1। পার্ট 1 তারপরে যাওয়ার পর তারপরে উনি মাঝখানে জিজ্ঞেস করছিল যে আমি আচ্ছা। আমার মানে মোস্ট অফ দা টাইম আসলে কি আমি এরকম কিছু করি নাকি আরো কিছু করি, তো ওটাও বলছিলাম। হুম হুম। ওটা আচ্ছা। বলার পর তারপর হচ্ছে তো উনি সেকেন্ড পার্টে যখন মুভ করলো, সেকেন্ড পার্টে মুভ করার সময় হচ্ছে উনি কিউ কার্ড দিল। কিউ কার্ডটা ছিল হচ্ছে যে আমি কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি কিনা রিসেন্টলি সেটা নিয়ে, ওই অ্যাডভার্টাইজমেন্টে কোনো ফেমাস পার্সন ছিল কিনা, আর ওই অ্যাডভার্টাইজমেন্টটাতে আসলে কি মানে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়বস্তু কি ছিল সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা, তো এটা নিয়ে যখন মোটামুটি। আমি বললাম, হুম হুম। 1 মিনিট প্রিপারেশন টাইম ছিল, 1 মিনিট প্রিপারেশন টাইম দেওয়ার পর উনি 2 মিনিট তো আমার কথা ওখানে এক শুনলো। মিনিটে কি তোমাকে কোনো পেন এন্ড পেপার এটা দিয়েছিল কিনা, সেটা একটু বলে দাও হ্যাঁ, সবাই। পেন্সিল আর কাগজ আগে থেকে প্রোভাইড করা থাকে ওই এক্সাম হুম। সেন্টারে, যখন আমাকে বসাই দিয়ে গেছে তখন আগে থেকে প্রোভাইড করা ছিল ওগুলো। আচ্ছা, তো আহ, 1 মিনিট, 1 মিনিট তোমাকে তো টাইম ধরে বললো যেটা তুমি এখন হ্যাঁ, পেন এক এন্ড মিনিট পেপার টাইম নিয়ে ধরে, করতে হ্যাঁ। পারো। আর ওদের পরীক্ষাটা কি হ্যাঁ, জুমে হয়েছিল নাকি? হ্যাঁ, জুম মিটিং। জুমে হয়েছে। হুম হুম। আচ্ছা, জুমে এই যে এরকম আমরা যেরকম একটা করতেছি সেরকম, তাই না? হ্যাঁ, জুমে। নেটওয়ার্ক নেটওয়ার্ক কেমন ছিল ওদের? নেটওয়ার্ক ভালো ছিল, কোনো বাফারিং কিছু ছিল না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে বলো। তারপরে তারপরে কোশ্চেন গুলো অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেডই ছিল। উনি মানে ওটা শেষ করার পর বলছিল যে আমার অ্যাডভার্টাইজমেন্ট কি আমাদের দেশে কি মানে কেমন চলে, বা কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, কোথায় দেখা যায় বেশি, হুম হুম বা বিষয় মানে আমার দেশের বেশিরভাগ অ্যাডভার্টাইজমেন্ট কোন বিষয়ে হয়। হুম হুম তো এরপরে আমার কাছে মনে হচ্ছে উনি পার্ট 3 খুব ফাস্ট মুভ করছে। ফার্স্ট হুম হুম মানে সাধারণত দেখি যে পার্ট 1 আর পার্ট 2
একটু শর্ট যায়, পার্ট 3 তে গিয়ে অনেক বেশি ডিসক্রিপটিভ হয়, অনেক বেশি ডিসকাশন করা লাগে। আমার কাছে হুম মনে হচ্ছে যে উনি পার্ট 1 2 তে আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করছে, প্লাস উনি অ্যান্সার গুলো অনেক লং নিছিল, মানে যখন শর্ট অ্যান্সার দিচ্ছিলাম উনি আরো কিছু জানতে চাচ্ছিল। প্লাস পার্ট আচ্ছা 3 তে যখন চলে গেলাম আমি জাস্ট এটা উল্টা করছে, মানে সাধারণত যেটা করে আমার কাছে মনে হচ্ছে এটা উল্টা করছে। উনি দেখি অনেক ফাস্ট যাচ্ছিল, উনি শর্ট শর্ট অ্যান্সার দ্রুত। এক্সপেক্ট করতেছিলাম, মানে এক দুটো কোশ্চেন দেওয়ার পরে বুঝতে পারলাম যে উনি আসলে অনেক ফাস্ট হিজ ইন অ্যান্সার এ রাশ। এক্সপেক্ট করতে। হ্যাঁ, উনি অনেক ওকে। ফাস্ট অ্যান্সার এক্সপেক্ট করতে, তো আমি ফাস্ট অ্যান্সার দেওয়া শুরু করলাম, মানে খুব শর্টে অ্যান্সার গুলো দেওয়া শুরু করলাম। তো ওনার কোশ্চেন গুলো ছিল যে যে আমার দেশের হচ্ছে যে মানে কারেন্ট যে সিচুয়েশন অ্যাডভার্টাইজমেন্ট এটা নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন কি, তারপরে যে ওপিনিয়ন বেসড। কোনো স্পেসিফিক এজ কে টার্গেট করে কি মানে অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত কিনা, বা হুম হুম অ্যাডভার্টাইজমেন্ট আসলে কি স্পেসিফিক হওয়া উচিত নাকি সবার জন্য হওয়া উচিত। তারপরে বাচ্চাদেরকে মানে টার্গেট করে, সাপোজ বিলো 18 বা ওই হুম হুম থার্ড গ্রেড ফোর্থ গ্রেড এদেরকে টার্গেট করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত কিনা, বা হুম হুম অ্যাডভার্টাইজমেন্ট কি আসলে ফিজিক্যাল হওয়া ভালো নাকি ডিজিটাল, এসব ভালো। হুম হুম হুম। তারপরে ফাইনালি সে আমাকে আরো এরকম কিছু ফলো আপ কোশ্চেন ছিল, লাস্টে সে আমাকে জিজ্ঞেস করে যে আমার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমার ওভারঅল মানে ওপিনিয়ন কি, ওভারঅল এটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ। হুম 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 হুম। আচ্ছা। ওখানে আমি আমার ওখানে জাস্ট মানে 2 3 লাইন বলছি, সাথে সাথে বলছে ওকে। মানে ওখানে উনি বেশি মানে মনে হচ্ছিল যে এটা খুব ডিসক্রিপটিভ, উনি ডিরেক্ট অ্যান্সার চাচ্ছিল। রাইট, তোমাকে আমি বলেছিলাম যে তুমি যদি লং অ্যান্সার, তোমার তো এমনিতে আগে একটু বড় বড় অ্যান্সার দিতে হয়। তোমাকে আমি বলছিলাম যে লং অ্যান্সার দাও, তাহলে কিন্তু তোমার ওইখানে একটাতে বেশি বললে ওখানে আর একটাতে কমে যাবে, কারণ তোমার সময়ই 13-14 মিনিট। ওখানে সে সে 5-6 মিনিট কথা বলবে। তোমার ক্ষেত্রে যদি তুমি ওখান থেকে 8-9 মিনিট কথা বলার সুযোগ পাচ্ছ। সো এই একটা বিষয়। এনিওয়ে, যে কথা বলতে পারে খুব কঠিন না, তারপরে আমি বলবো অবশ্যই এখানে লিঙ্কার্স, ফিলার্স, ইডিয়ামস, এক্সপ্রেশনস, তারপর সুন্দর করে কোহেরেন্স এন্ড কোহেশন, সুন্দর করে গুছিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ। কি বলো সাকিব? হুম, হ্যাঁ। গুছিয়ে না বললে, আপনি সিম্পল করেই আস্তে আস্তে বলেন, কিন্তু আপনি গুছিয়ে কথা বলতে হবে, তাই না সাকিব? হুম। তো এই ওভারঅল বিষয়টা ছিল ওর পরীক্ষার বিষয়। সো ও রাইটিং এ কি আসলে সেটা একটু বলে দাও সবাইকে, টপিক কি ছিল? হ্যাঁ, একবার বলুন। রাইটিং এ কি আহ, প্রশ্ন এসেছিল? রাইটিংটা তুমি একটু প্রশ্নটা বলে দাও সবাইকে। রাইটিং এর টাস্ক 1 এ আসছিল হচ্ছে আপনার আহ, একটা বার লাইন গ্রাফ। লাইন হুম হুম গ্রাফ হচ্ছে যে ইউকে এর কিছু কলোনিয়াল, আর ইউকে হচ্ছে যেমন হচ্ছে ওখানে নর্দার্ন আয়ারল্যান্ড ছিল, হুম হুম ওয়েলস ছিল, আর ইংল্যান্ড আরেকটা কান্ট্রি ছিল। তো এদের হচ্ছে যে ওদের রিভারে হচ্ছে ইউজফুল বা গুড কেমিক্যাল ওয়াটারের প্রপোর্শন কি বেশি না কম এরকম ছিল। হুম হুম। তো পার্ট ওয়ানে। এরকম একটা, হ্যাঁ এটা হচ্ছে টাস্ক মানে এটা হচ্ছে একটা লাইন গ্রাফ আসছিল হচ্ছে হুম হুম 1990 সামথিং থেকে 2002 পর্যন্ত, এই টাইম লাইনের হুম ভিতরে ওদের আপ ডাউন ছিল। তো এটা হচ্ছে ডিসক্রাইব করা লাগছে, যে আমার কম্পেয়ার করা লাগছে। হুম 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 আর হচ্ছে টাস্ক 2 তে ছিল হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, যে অ্যাডভার্টাইজমেন্ট মেইনলি হচ্ছে টার্গেট করা হয় হচ্ছে যাতে কিছু মানে কাস্টমারদের কাছে এমন কিছু প্রোডাক্ট সেল করে যেগুলো আসলে কোনো ভ্যালু নেই বা দরকার নেই, আননেসেসারি হুম প্রোডাক্ট হুম গুলোকে এক্সট্রা সেল করা। এটাই হচ্ছে একমাত্র মানে যেটা হচ্ছে কোম্পানিরা ফলো করে, হুম হুম হুম। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট এই জন্য করা হয়। তো এটার সাথে আমি কতটুকু এগ্রি করি ডিসএগ্রি করি এটা আসছিল। এটা তো তোমার দেখতেছি এই ইসের এই স্পিকিং আর রাইটিং অলমোস্ট সিমিলার কোয়েশ্চেন চলে আসছে, অ্যাডভার্টিজমেন্ট, হ্যাঁ হ্যাঁ, তাই রাইটিং না? আর অলমোস্ট সিমিলার ও চলে আসছে মাই আমার। গড। না, পার্ট থ্রিতে কিন্তু আমি বলেছিলাম তোমাকে ইউ হ্যাভ টু গিভ আনসার লাইক ইন এন এসে ফরম্যাট। এসেতে যেরকম প্রশ্ন আসে, স্পিকিং এ কিন্তু পার্ট থ্রিতে তোমার ওপিনিয়ন, সলিউশন, প্রবলেম সলিউশন, কজ এফেক্ট, হ্যাঁ, কিন্তু এইগুলো ওটার আসে। ওটার তো স্কোপ হুম ছিল, ওটার স্কোপ ছিল না। আমি ওনাকে প্রথমে দিতে হুম দিতে গেছি, উনি দেখি অল্পতে হুম হুম থামাইছে, হুম তারপরে বুঝলাম যে না আসলে ডিরেক্ট অ্যান্সার দিন, হুম নাহলে আমি হুম ক্লিয়ার হতে পারবো না। হুম 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 হুম। আচ্ছা। সো আমাদের এখানে যদিও তোমার শর্ট একটা টাইম জার্নি ছিল, হাউ ওয়াজ ইউর জার্নি উইথ ম্যানচেস্টার ইংলিশ একাডেমি? ভালো ছিল, হেল্পফুল ছিল অনেক। মানে যখন চাইছি পাইছি আপনাকে, টাইম ওয়াইজ হুম হুম আপনি সময় দিছেন, প্লাস নোটস গুলা হেল্পফুল ছিল, ভোকাবুলারি লিঙ্কার যেগুলা দিছেন এগুলা মানে লাস্ট মিনিটে এসে তো আমার কাছে অত জিনিস ছিল না। আমি যেগুলা ক্যাট কলেজে যাওয়ার আগে যেগুলা মোটামুটি প্রিপারেশন নিয়ে গেছিলাম, তো ওগুলা হুম তো হুম। মোটামুটি কিছুটা আর কি মানে মনে ছিল, কিছুটা মনে ছিল না। তো আপনার সাথে আসার পর যখন আরো ভালো করে থরো গেলাম, তখন জিনিসগুলো আরো একটু ভালো করে দক্ষ হইলাম, ওগুলো তাই একটু ভালো করে মনে করতে পারলাম, রিভিশন হইলো এটা জিনিসগুলো, একটা নোটস গুলো অনেক। কম্প্রিহেন্সিভ ছিল কিনা, সবকিছু মিলে তোমার কাছে একটা 100% মনে হয়েছিল যে কিনা যে আমি এখন 100% রেডি আছি? আরেকটু টাইম পেলে ভালো হতো, বাট ওভারঅল যে টাইমের মধ্যে যতটুকু ছিল লাস্টের দিকে এসে হুম রিভিশনটাতে দেওয়াতে আরেকটু মানে আরেকটু বেশি কনফিডেন্স গ্রো হয়েছে লাস্টের দিকে আপনার সাথে, যে মানে নোটস গুলা, কন্টিনিউয়াস নোটস গুলা, ক্লাস গুলা, হুম হুম। এটা দেওয়াতে আরেকটু বেশি মানে কনফিডেন্সটা একটু গ্রো করছে।
এক্সেলেন্ট। তোমার লাস্ট মিনিটস এর যে, ফর এক্সাম্পল তুমি গতকালকে পরীক্ষা দিয়েছিলে লাস্ট নাইটে, তার আগের নাইটে তুমি কি করেছিলে এবং তোমার লাস্ট মিনিটের প্রিপারেশন গুলো কি ছিল? আগের রাতে মোটামুটি হচ্ছে লিঙ্কার্স গুলা দেখছি। হুম হুম। লিঙ্কার্স, তারপর হচ্ছে কিছু ভোকাবুলারি গুলো দেখতেছিলাম, মানে যেগুলো কি জেনারেলি ইউজ করি ওগুলাই দেখতেছিলাম, মানে যেগুলো আর কি আমি ইউজ করতেছি এতদিন ধরে ওগুলাই দেখছি। কিছু সিনোনিমস দেখছি, মানে যেগুলো আর কি মানে ইজিলি মাথায় থাকবে, যে খুব বেশি হার্ড না, খুব বেশি মানে কমপ্লেক্স না, যেগুলো নর্মাল রাইট। কাছাকাছি খুব ইজিলি মনে রাখা যায়, ওই সিনোনিম গুলো দেখছি, ওরকম লিঙ্কার ফিলার্স দেখছি। হুম হুম আর হচ্ছে কিছু হচ্ছে প্যারাগ্রাফ পড়ে, মানে কয়েকটা হচ্ছে টাস্কের জন্য কয়েকটা কম্প্রিহেনশন পড়ে গেছিলাম, হুম হুম 8টা থেকে 10টার মতো, 8-10টার মতো। এটা হচ্ছে আগের রাতে করছি। আর পরীক্ষার দিন সকালে বা পরীক্ষার লাস্ট মিনিট, আসলে আমি লাস্ট মিনিটে কিছু করিনি। লাস্ট মিনিট হচ্ছে আমি জাস্ট বসেছিলাম চুপচাপ, ভালো না, মানে কিছু করতে ইচ্ছা করতেছিল না, তো আমি জাস্ট মানে রিল্যাক্স করছি, যে না, সবকিছু পরীক্ষা দিয়ে বাদ। তুমি যখন 3টা মডিউল পরীক্ষা দিলে, তারপর মডিউলস পরীক্ষা দেওয়ার পরে তুমি স্পিকিং এ ফোন করলে, আমার সাথে কথা বলা, আই হ্যাড এ ভেরি গ্রেট এক্সপ্রেশন যে তোমার খুব ভালো হয়েছে এক্সামটা। নাও ইউ নিড টু কিল দ্য স্পিকিং সেকশন, ইউ নিড টু এজ দ্য স্পিকিং সেকশন। তো স্পিকিং সেকশনে তোমাকে আমি একটা কথাই তোমাকে বলছি যে হোল্ড ইয়ার হর্স, তুমি অত স্পিডে হ্যাঁ, কথা বলা দরকার নেই। সো এটা কিভাবে কাজে লাগিয়েছিলে এবং গুছিয়ে কিভাবে কথা বলেছিলে? গুছিয়ে, মানে আমার তো এখন মানে এক্স্যাক্টলি মনে নেই যে আমি পরীক্ষার হলে কি বলছি বা মানে কিভাবে সবকিছু কম্প্রিহেন্ড করছি, কারণ মানে সব হ্যাঁ আমার মনে হচ্ছে টাইম খুব ফাস্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ But হ্যাঁ হ্যাঁ। আমি শুরু থেকে যেহেতু মানে আপনি যদি একটা কথা বলছেন আর আমি কিছু মানে এরকম কিছু করি, মানে লাস্ট মিনিট আমি কিছু ধরিনি, হুম হুম হুম। বই ফোন কোনো নোটস কিছু দেখিনি, জাস্ট রাইট। নর্মালি আমি বলবো বসে বসে লাস্ট রিল্যাক্স মিনিট করছি। আপনার যদি পরীক্ষা চলে আসে, সো ডোন্ট থিঙ্ক ওভার, ডোন্ট ওভার থিঙ্ক। আর ওভার কোনো কিছু করার দরকার নাই। অবশ্যই রাত 11টা 12টার মধ্যে ঘুমায় যাবেন। এটা আপনি আনিত হতে পারে, বাট ঘুমিয়ে যাবেন, কারণ সকাল 9টায় পরীক্ষা। ইউ হ্যাভ টু হ্যাভ এ সাউন্ড স্লিপ। এবং পরীক্ষার আগে জাস্ট একটু স্ট্রাকচার গুলো, যেমন আমি একটা এসে লিখবো 4টা প্যারাগ্রাফস, ইন্ট্রোডাকশন অন দি ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, ইন কনক্লুশন, এইভাবে এই কয়েকটু জিনিস। তারপরে স্পিকিং এ যখন বলবেন, স্টেটমেন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পলস, কনক্লুশন, এই যে বিষয়গুলো লিসেনিং এর জন্য সতর্কতা, রিডিং এর জন্য সতর্কতা, পড়া সিম্পলি বোঝা, তারপর লিসেনিং এর জন্য কুইকলি আন্ডারস্ট্যান্ড করা, মনোযোগ রাখা, এবং রাইটিং এর জন্য চোখ কান খোলা রেখে টপিকের মধ্যে লেখা। এটাই আমি মনে করি ওয়েল অর্গানাইজ করে আগের দিন চিন্তা ভাবনা করে ঘুমাতে যাওয়া উচিত। Right. So, Sakib, as you are a very young person, you achieved 7.5 in exam in very short period of time. So people would like to listen some advice from you. So would you please give some advice to the people? They will definitely give some useful tips so that they can get help. টিপস কি? আইএলস আসলে, আইএলস নিয়ে আসলে প্যানিক করার মতো কিছু নাই। মানুষ মানে, Mm-hmm. যে মানুষের যেমন কথা আছে না যে তিলকে তাল করে, তো মানুষ এরকমই করে, যে তিলকে তাল করে সবকিছু, মানে খুব বড় করে সবকিছু দেখায় Mm-hmm. যে এরকম, but এরকম কিছু নাই। এই যে আইএলস এক্সাম Mm-hmm. হচ্ছে আর 10টা, যে নর্মাল আমরা যে স্কুলে যে ইংলিশ এক্সাম দিতাম, যেরকম রিডিং পার্টটা Mm-hmm. রাইটিং পার্টটা বা এই পার্টগুলো, আর 10টা যে Mm-hmm. স্কুলে যেরকম কম্প্রিহেনশন এক্সাম দিতাম আমরা এসএসসির জন্য বা ক্লাস 9-10-এ, ওরকমই কিছুটা সিমিলার টু দ্যাট, Mm-hmm. জাস্ট একটু অ্যাডভান্স Okay. লেভেলের। অ্যাডভান্স লেভেলের জন্য কিছু অ্যাডভান্স প্রিপারেশন নিবা, নর্মাল জাস্ট যেরকম Mm-hmm. রাইটিং এর জন্য লিঙ্কার্স ফিলার, সেটা স্পিকিং এর জন্য প্রযোজ্য একইভাবে। আর হচ্ছে মানে কোনো ওপেন থাকতে হবে, মানে কোনো শাই ফিল করা যাবে না, সাপোজ কোনো একটা হেল্প দরকার, মানে যার কাছে রিচ আউট করা যায়, যার কাছ থেকে হেল্প নেওয়া যায় যে কোনো বিষয় নিয়ে। সাপোজ এই জিনিসটা বুঝতেছি না, এখন ওর কাছে যাবো কি, ওর কাছে কি বলবো, শাই ফিল না করে যখন যার কাছে পাওয়া তার কাছ থেকে টিপস নাও। মানে সাপোজ সে জানুক না জানুক, সে এমন একটা হয়তো কোনো ইউজফুল কথা বলবো যেটা হয়তো পরে আপনার কাজে লাগবে। তো যার কাছ Right. থেকে পারা গাইডেন্স সিক করা, মানে পজিটিভ গাইডেন্স সিক করা। আর হচ্ছে এত বেশি টেন্স না থেকে জাস্ট 1-2 মাসের মধ্যে নর্মালি জাস্ট প্রিপারেশন গুলো নেওয়া। আইএলস এর যে ওদের যে প্যাটার্ন, ওদের যে লেআউট, ওই জিনিসগুলো একটু ক্যাচ করা, যে আসলে এখানে এই পার্টগুলোতে আমার বেশি ফোকাস করা উচিত, এই পার্টগুলোতে এইভাবে যাওয়া উচিত, স্ট্র্যাটেজি গুলো সিলেক্ট করা। আর নর্মাল কিছু কনসিস্টেন্সি ধরে রাখা, নর্মাল যদি কনসিস্টেন্সি থাকে তাহলে 1 মাস পরে যে কেউ হচ্ছে একটা ফ্লোতে চলে আসে নর্মালি। তখন সারাদিনে অনেকগুলা করলে যখন ভালো স্কোর আসে, তখন মানুষ অটোমেটিক মোটিভেটেড ফিল করে যে হ্যাঁ, ভালো স্কোর আছে, তাহলে আরো একটা দিক, যেহেতু ভালো চায় একটা দিক। তখন হঠাৎ মোটা দেখা যায় যে 1-2টাতে খারাপ হয়ে গেলে ডিমো খেয়ে অনেকে থেমে যায়, যে
হুম যে হুম একটা হুম। খারাপ গেছে আজকে, আমাদের দিনের শুরুতে সকালবেলা উঠে হয়তো বা বিসমিল্লাহ বলে একটা লিসেনিং দিছি, দেখলাম যে 7-6 চলে আসে, ধরছিলাম 8, আসছে 6-7। তো এটাতে ডেমো না খেয়ে কনসিস্টেন্ট থাকলে, মানে যেগুলা আর কি মেইনলি সবাই গাইডেন্স দেয় মোটামুটি কম বেশি, ওই জিনিসগুলো কম বেশি ফলো করা, আর হচ্ছে কনসিস্টেন্ট থাকা। যদি কনসিস্টেন্ট থাকা রাইট। যায় আর হচ্ছে ডেইলি 1-2 ঘন্টা মেনটেন করা যায়, অ্যারাউন্ড 2 আওয়ার মেনটেন করা যায় ডেইলি, মোর দেন এনাফ, অটোমেটিক যে কেউ মানে একটা প্রোগ্রেস অ্যাচিভ করে ফেলবে। Exactly. Very good. Well-rounded tips, Sakib. You're such a mature guy, to be honest, within a very, you are very young but very mature. তুমি এই বয়সে যে রেসপন্সিবিলিটিটা শো করেছো, because exam, I guess, because who are মানে diligent, পুরাটা আমার dedicated and কৃতিত্ব বলবো disciplined. না, পুরাটা আর কি আমার বলবো না, আমি আর কি একটু এসে ভ্যাকেশন থেকে এসে কিছুটা কাইন্ড অফ স্ল্যাক অফ করছি অনেক ক্ষেত্রে। মা আর কি Mhm. খুব বেশি পুশ করছে আমাকে লাস্ট মোমেন্টে, লাস্ট মোমেন্টে Right. লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্টে খুব বেশি হুম মানে একঘেয়ে লাগতেছিল যে এক্সাম আসে না কেন, মানে হুম কতটুকু হুম মেনটেন করবো নিজেরও, মানে হঠাৎ মনে হইতো যে আর ভাল লাগতেছে না, রাইট। স্কোর তো আসতেছি। হুম 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 তো হুম। কনসিস্টেন্সি সবসময় নিজেরও থাকে না। তো আচ্ছা। যখন মাঝে মাঝে মনে হয়েছিল যে হারায় যাচ্ছে, তখন দেখি যে মা অটোমেটিক পিছন থেকে পুশ করতেছে যে না, দাও 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 দাও, পড়ো পড়ো পড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যেটা আর কি মা রাগ করে, এটাই হুম হুম ওটাই হুম ওটা হুম। একটু মানে আমাকে আর মোটিভেটেড থাকতে বা কনসিস্টেন্ট, আরো বেশি কনসিস্টেন্ট হতে সাহায্য করছে আর কি। Excellent. So credit goes to mother as well, because তোমার মা যে তোমাকে সাপোর্টটা দিয়েছে, ইটস ট্রুলি অ্যামেজিং, এন্ড মোস্ট অফ দ্য মাদার্স ডিড অ্যাকচুয়ালি ডু দিস। সো এটাই তোমার কারণ, তোমার ইংলিশটা ভালো ছিল, এবং ওভারঅল আমি যেটা দেখেছি যে তোমার আসলে স্ট্রাকচার, এবং তোমার স্ট্রাকচার ওয়েতে তোমার জানা এবং সবকিছু বোঝাটা তোমার জন্য খুব জরুরি ছিল, যেটা তুমি এখানে ফাইনালি করেছো। এবং সবকিছু মিলে তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা। এবং আমাদের থেকে আমরা আইএলটিএস সহ বিভিন্ন রকমের কোর্স করাচ্ছি। উই হ্যাভ কোর্স ফর প্রফেশনালস, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার্স এবং যারা রয়েছেন তারা আমাদের সাথে 1-to-1 সেশন জয়েন করতে পারেন। আমাদের আইএলটিএস কোর্সটাও রয়েছে, আমরা খুব 1-to-1 এর মাধ্যমে সেশন গুলো করাই। যেমন ফর এক্সাম্পল সাকিব, সে খুব ভালো ইংরেজি পারতো, তার জন্য যেটুকু দরকার ছিল সেটা আমরা করেছি। সাকিব দেখা যাচ্ছে যে যে ও ইংলিশ জানতো, বাট এন্ড অফ দ্য ডে সে কিভাবে পরীক্ষাটা দেবে, কিভাবে গোছাবে, গোছানোর দায়িত্বটা কিন্তু আমরা সুন্দরভাবে করেছি, এবং সাকিব এটাতে হেল্প পেয়েছে। রাইট সাকিব? হুম, অনেক ভালো ছিল, হ্যাঁ। মানে হেল্পফুল ছিল, মানে লাস্ট মোমেন্টে রিভিশন গুলো আর কি অনেক ভালো ছিল। right. তো তোমার জাস্ট অ্যাওয়ারনেসটা আমি সবসময় বিশ্বাস করি, অ্যাওয়ারনেসটা দিয়ে দেওয়াটা আমার জন্য খুব, I felt responsible for that. So খুবই ভালো ছিল। I really glad and I really privileged to have such a wonderful candidate in my academy, Manchester English Academy, যে আমি সাকিবের মতো কাউকে পেয়েছিলাম। বাট ইটস নট লাইক সাকিব যে আমার কাছে আসবে এবং অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করে যাবে। এমনও গল্প আছে যে আমি 6 মাস টানা পড়িয়েছি 4.5 স্কোর অ্যাচিভ করানোর জন্য, এবং ফাইনালি তারাও অ্যাচিভ করেছে, এবং তারাও কিন্তু এখন ইউকেতে আছে। তারা সেই সময় দরকার ছিল এমন স্টুডেন্ট যে সে 8 পাস, B1 লেভেলের, সে এখন আয়ারল্যান্ডে রয়েছে, ইউকের B1 লাইফ স্কিল পরীক্ষা দিয়ে। সো টু বি অনেস্ট, যার যেমন স্কোর দরকার, 7.5, 4.5, 5.5, এইগুলো কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনার কতটুকু দরকার। রাইট? ফর এক্সাম্পল সাকিবের জন্য 4.5 পেলে, বাট হি ইজ ভেরি জিনিয়াস, সে অ্যাচিভ করেছে। যার দরকার 4.5 পাওয়া জেনারেল ট্রেনিং আইএলটিএস, তার 4.5-এর স্কিলটাই কিন্তু দেখা যাচ্ছে তার নাই, সেই লেভেলের স্কিলটা গড়ে তুলে আমাদেরকে তাকে রেডি করতে হয়। সো সবার জার্নিটা আলাদা, ঠিক আছে? বাট ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইন এ প্লেস, দেন ইউ হ্যাভ টু ওয়াক অর রান বাই ইয়োরসেলফ, তাই না সাকিব? সেটা হুম। কিন্তু কেউ, হয়তো আমরা এখানে সাপোর্ট আপনাকে দিচ্ছি, বাট এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য পারসন টু টেক ইউর সেলফ টু ইয়ার গোল। তো আলকেমিস্ট বইটা থেকে আমরা জানি যে উই হ্যাভ দ্য পার্সোনাল লেজেন্ড। পার্সোনাল লেজেন্ড কিন্তু সবার মাঝেই আছে, আপনার মন কি চাচ্ছে, দ্যাট ইউ নিড টু ওয়ার্ক অন। ঠিক আছে? এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট এভরি ওয়ান। সাকিব, I wish you a great endeavor in your future, and I wish you all the best. Thank you very much for joining Manchester English Academy and the final session with us. আমি আশা করব যে তুমি সবাইকে হেল্প করবা এভাবেই। তোমার তোমার টেস্টিমোনিয়ালটা খুবই সবার জন্য ইন্সপাইরেশনাল, এবং আই উইশ যে তুমি ভবিষ্যতে খুব ভালো কিছু করবা। তোমার ভবিষ্যতে যেটা তুমি ডক্টর, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী যেটাই হতে চাও ইন দ্য ফিউচার, তুমি সেটা অ্যাচিভ করো। সবাইকে এটাই বলে আজকের মতো সেশনটা শেষ করছি। সাকিব, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? না আর
আর কি বলবো, যা বলা বলছি। অনেক কিছু বলছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। সবাই ভালো থাকবেন। আইএলটিএস একটা জার্নি। এই জার্নিতে আপনার যদি ইংরেজি ভালো থাকে, প্যাটার্নটা ঠিক মতো বুঝতে পারলে আপনার পরীক্ষা এমনিতেই ভালো হবে। আর যদি ইংলিশ ভালো না থাকে, ইংলিশটা শিখতেও হবে, এট দ্য সেম টাইম আইএলটিএস করতে হবে। তো এই সবগুলো বিষয় যদি তাহলে এটা আপনার একটা সিম্পল জার্নি, নট এ হার্ড ওয়ার্ক। ইট কুড বি এ পিস অফ কেক অর এ কেক ওয়ার্ক। সো এটা সবার জন্যই ভালো হোক, ইজি হোক, সবাই ভালো স্কোর করেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার, হ্যাঁ বাবা, গুড লাক, ভালো থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার ইয়ারসেলফ, গুড লাক এভরিওয়ান।